গুড মর্নিং। ঘড়িতে সকাল 6:30। 6টা ওই 5-10 নাগাদ চা দিয়ে গেলেন এনারা। ওই যেটা বললাম, স্পেশালি অ্যাজ অ্যান এক্সেপশন রুম সার্ভিস দিলেন এনারা, যেহেতু আমরা শুধু দুজনেই রয়েছি রিসর্টে, নইলে সেই ব্যবস্থা নেই, আমাদেরকে ডাইনিংয়ে গিয়ে চা খেতে হতো। তা চা দিয়ে গেলেন। এবার চা খেয়ে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি সাফারির জন্য। এই হচ্ছে সাফারির গাড়ি। বললা পিছনে ওটা, পিছনে বসবো। গাড়িতে বসে পড়েছি, চললাম সাফারি। গাড়ি খালি, ওই ওনাদের রিসর্টের দুজন, পলদা আর আমি বসে আছি। हेलो, गुड मॉर्निंग सर। सो अप एंड डाउन 36 किलोमीटर का सफारी रहेगा, जाना 18 किलोमीटर और आना 18 किलोमीटर। ओपन ग्रास लैंड में ब्लैक बग दिखेगा सर, जहाँ ब्लैक बग दिखता है वहाँ पर साउंड नहीं करना चाहिए। और ऑन द वे कोई बर्ड्स मिलता है तो एक्सप्लेन करूँगा। और मेरा नाम रघु है, कुछ बात करना है तो रघु बोल के कर सकते हैं। इनका नाम संतोष है सर। ওকে, थैंक यू सर। থ্যাংক ইউ। মেঘলা ওয়েদার, ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ শীত শীত লাগছে, মনে হচ্ছে একটা জ্যাকেট পরে এলে ভালো হতো। ওয়েদার খুব সুন্দর। এটা বারেক ঠাকুরের মন্দির। এখানে শনিবার শনিবার যখন অমাবস্যা লাগে তখন এখানে মেলা বসে। আজকে শনিবার, কৌশিকী অমাবস্যা, ওই জন্য এখানে মেলা বসছে। এই মন্দিরটাকে বলে দক্ষিণ কাশী মন্দির। ওইখানে একটা ব্ল্যাক বাগ আছে, ক্যামেরা এত ধরা পড়ছে না, আমার ক্যামেরায় জুম অপশন নেই। सो अभी जो ब्लैक बक है ना, जिसको हॉर्न्स रहेगा सर वो मेल रहेगा, हाँ, जिसको हॉर्न्स नहीं रहेगा वो फीमेल रहेगा। अच्छा और फीमेल का ग्रुप अलग रहता है, मेल का ग्रुप अलग रहता है सर। अच्छा और फीमेल के ग्रुप में 203 मेल रहता है। और फीमेल जो है ना व्हाइट ब्राउन ही रहती है। जब अच्छा। मेल भी जब बच्चा है व्हाइट ब्राउन ही रहता है। ओके जैसा अडल्ट होते जाता है ना सर, तब ब्लैक एंड व्हाइट होता है। ओके। और ब्लैक बग जो है ना सर, रेयर पीसेस है, इंडेंजर्ड। अपने इंडिया के अलावा और कोई कंट्री में नहीं मिलता, इंडिया में ही मिलता है। इंडिया में 6 से 7 स्टेट में मिलता है, बट इनका नेटिव प्लेस है कर्नाटका, राजस्थान एंड गुजरात। আচ্ছা, ওইখানে একটা দুটো, একটি ফিমেল আর একটি মেল। আগেন ক্যামেরা হয়তো ধরা পড়ছে না, জুম অপশন নেই। এই পল্লা ছবি তুলছে, আমি পরে চিপকে দেবো ছবিগুলো। এখানে অনেক কটা আছে, 1 2 3 4 5 6 7 8, সবগুলো ছেলে। মাথায় শিং আছে মানে ছেলে, শিং না থাকলে মেয়ে। ব্রাউন গুলো বাচ্চা, আর যেগুলো কালো সেগুলো বড়। এখানে প্রচুর ফিমেল ব্ল্যাকবার্ড, প্রচুর, অন্তত 50 পিস আছে এখানে। এটা একটা বিশাল বড় গ্রাসল্যান্ড, অনেকটা উপরে সমতল থেকে। আমাদের ফলদা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়েছেন। এখানে হিংস্র পশু কিছু নেই, তবেই ব্ল্যাকবার্ড রয়েছে। আর হিংস্র পশু মানে বাঘ ভাল্লুক কিছু নাই, কিন্তু ওই শিয়াল টিয়াল রয়েছে এনারা যেটা বললেন, এই এছাড়া সেরকম কিছু নেই। এই হালকা একটা গাড়ি করে ফরেস্ট ট্যুর করা, সকালবেলা ভোরবেলা উঠে ঠান্ডা বাতাস দিচ্ছে গাড়িতে, বেশ শীত লাগছিল, একটা জ্যাকেট থাকলে ভালো লাগতো। আর এখানে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমরা সমতল থেকে বেশ অনেকটা উপরে আছি, ভালো লাগছে। একবার করা আছে এটা। জঙ্গল সাফারি সেরে ফিরলাম, ঘড়িতে এখন বাজে 9টা। এবার আমরা ব্রেকফাস্টের জন্য যাচ্ছি ডাইনিং হলে।
ব্রেকফাস্ট এসে গেছে। এটা একটা পাতলা দোসা, এটাকে বলে পাতলা নির দোসার দোসা। আইটেম। এটা এ কে বলে? সুসলা। এটা মুড়ি দিয়ে তৈরি। অ্যাকচুয়ালি মুড়িকে মিক্স করে ওই চিড়ের মতো করে, চিড়ের পোলা যেরকম বানায় সেটা মুড়ি দিয়ে বানানো। এটা হচ্ছে ছোলা ভাপা, এটা ছোলা। এটা পেঁপে দিয়েছে ফলে। আমাদের ওনারা জিজ্ঞেস করলেন যে ডিমের অমলেট লাগবে কিনা। আমার বললাম, না, মন্দিরে যাবো তো এখন, তা নিরামিষ খেয়েই যাই। ব্রেকফাস্ট হয়ে গেল, এবার আমরা কটেজের দিকে যাচ্ছি। আমরা চেক আউট করবো, আর আধা ঘন্টা বাকি আমাদের চেক আউট করতে। 10টা বাজে এখন। তা যেটা বলার, এবার সাফারি যেটা, এখান থেকে ওই আধা ঘন্টা মতো লাগলো, তাই তো? আধা ঘন্টা, হ্যাঁ, আধা ঘন্টা মতো লাগলো যেতে। এবার ওখানে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দুপায়ে গিয়ে আবার দাঁড়ানো, ফটো তোলা, ওই বিভিন্ন পাখি দেখা, ব্ল্যাক বাগ দেখা, এই করতাম। প্রায় 1 ঘন্টা লাগলো ওখানে, আবার ফিরতে প্রায় আধা ঘন্টা। এখন বর্ষাকাল, চারিদিকে সবুজ, ওই জন্য এখন ব্ল্যাক বাগ দেখার সম্ভাবনাটা অনেকটা বেশি, যেটা এনারা বললেন। আমরা 2টো গ্রুপও দেখলাম। সাধারণত এত বড় গ্রুপ দেখা যায় না, এই বর্ষা বলে এখন দেখা গেল। আর এই যে কটেজ, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কটেজ। আর ডাইনিং হলের ওপাশটায় রিসেপশনটা ক্রস করে যে কটেজগুলো আছে সেগুলো হচ্ছে সুপার ডিলাক্স আর ওই সেই রয়্যাল কটেজ যেটা। এবার ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে কটেজে সেরকম কোনো ডিফারেন্স নেই। কটেজের ভিতর বাইরে অলমোস্ট সেম সবগুলো, এনারা যেটা বললেন। ডিফারেন্সটা শুধু পজিশন নিয়ে। যেগুলো এই লেকের ধারে ভালো ভিউ আছে ব্যালকনি থেকে, সেগুলো ওই ডিলাক্স আর সুপার মানে রয়্যাল কটেজ। আর যেগুলো কোনো ভিউ নেই, যেমন আমাদেরটায় মানে জানলা খুলেই জঙ্গল, সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কটেজ। এই হচ্ছে ডিফারেন্স। আর অফ সিজনে রেটটা ওই 4000 মাথা পিছু, এটা আমরা পেয়েছি। আর যখন সিজন থাকে, অফ সিজন বা উইকডেতে, আর যখন সিজন থাকে বা উইকেন্ডে বা হলিডেজ, তখন এই স্ট্যান্ডার্ড কটেজের ভাড়াটাও প্রায় 9000 ছুঁয়ে যায় পার রুম পার ডে, দুজনে। আর এখানকার লোকের মানে যারা স্টাফ রয়েছেন রিসর্টের, এদের ব্যবহার খুব ভালো ব্যবহার। মানে যখন যেটা বলছি, যেভাবে বলছি, এনারা ব্যবস্থা করে দিচ্ছেন। এবার হতে পারে শুধু আমরা দুজন আছি বলে সেটা হচ্ছে, কিন্তু মনে হয় না, চাবিটা খোলো, কিন্তু মনে হয় না, মানে রিসর্ট ভর্তি থাকলেও এদের ব্যবহার ভালোই থাকবে। ভালো করে গাইড করেছেন, খাবার দাবার খুব ভালো। শুধু কালকে দুপুরে চিকেনটা অতটা ভালো লাগেনি আমার। আমরা বলাতে রাত্রেবেলা চিকেনটা খুব ভালো করে বানিয়েছিলেন, রাতে খাবার দাবার খেয়েছি, খুব ভালো। যাই হোক, আমাদের ব্ল্যাক বাগ রিসর্ট ঘোরা হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে ফোর্টটা যাব, মন্দিরটা যাব, গিয়ে হায়দ্রাবাদ যাব। এখানে এ পর্যন্তই, আবার ফোর্টে গিয়ে দেখা হবে। এই আমরা দেখতে পাচ্ছি বিদার ফোর্টের দেওয়ালটাকে। এখন এগোচ্ছি এন্ট্রান্সের দিকে। এই গেট। পার্কিং বোধহয় ভেতরে। আমরা বিদার ফোর্টে এসে পৌঁছলাম। এটা পার্কিং এর জায়গাটা। সামনে থেকে ডান দিক ঘোরালে পার্কিং এর এই বড় জায়গাটা করেছে, এখানে সব পার্কিং রয়েছে। এই গেটটা দিয়ে ঢুকলাম আমরা, আর ওই দিকটা যেতে হবে ফোর্টের জন্য। এটা হচ্ছে এখানে বড় লেন্স ওয়ালা ক্যামেরা অ্যালাউড নেই। তুমি ক্যামেরার সাথে যদি ছোট লেন্স লাগিয়ে নিয়ে যাও তাহলে সেটা অ্যালাউড। আর বড় লেন্স নিয়ে যেতে হলে নাকি তোমাকে এখানকার আর্কিওলজিক্যাল সার্ভের অফিস থেকে পারমিশন নিতে হবে। একটু অবাক লাগলো কথাটা শুনে, কিন্তু এখন আর কি করা যাবে, তাই ক্যামেরাটা রেখে এখন ওই হাতে মোবাইল নিয়েই যতটা পারা যাক দেখা যাক। কি গেঁড়ো, ছোট লেন্স অ্যালাউড আছে, বড় লেন্স অ্যালাউড নেই, এটার কোনো মানে হয়? আমি তো পার্থক্য কিছু বুঝলাম না। যাই হোক, ক্যামেরাটা ব্যাগে রেখে দিয়েছি গাড়িতে, এবার আমরা যাচ্ছি। আমার এই ক্যামেরাটা অ্যালাউড। এই হচ্ছে ফোর্টের মেন এন্ট্রান্স। ওয়েদার খুব সুন্দর, রোদ সেরম নেই, বাতাস দিচ্ছে, ঠান্ডা, গরম একদম লাগছে না। এটা মেন গেট, এর নাম হচ্ছে শেরজা দরওয়াজা।
এই আমরা প্রবেশ করলাম। ভারতের কর্ণাটকে অবস্থিত ঐতিহাসিক বিদার দুর্গ একটি স্থাপত্যের বিষয়, যা পারস্য, তুর্কি এবং স্থানীয় স্থাপত্য শৈলীর এক অসাধারণ মিশ্রণ উপস্থাপন করে। পঞ্চদশ শতকে নির্মিত এই দুর্গটি বাহমানি এবং বারিদ শাহী রাজবংশের ক্ষমতার কেন্দ্র ছিল। 1427 সালে বাহমানি রাজবংশের সুলতান আহমেদ শাহ প্রথম গুলবর্গা থেকে তার রাজধানী বিদারে স্থানান্তরিত করেন এবং একটি শক্তিশালী দুর্গ ও অসংখ্য ইসলামিক স্থাপনা নির্মাণ করেন। বাহমানি রাজ্যের পতনের পর বারিদ শাহী এবং আদিল শাহী রাজবংশ দুর্গটি দখল করে। তারপর 1657 সালে মোগল সম্রাট আওরঙ্গজেব দুর্গটি দখল করেছিলেন। এটি পরে 1724 সালে নিজামের রাজ্যের অংশে পরিণত হয়েছিল। মালভূমির এক প্রান্তে নির্মিত এই দুর্গের দেয়াল ল্যাটেরাইট পাথর এবং চুন মর্টার দিয়ে তৈরি। এর সুরক্ষার জন্য একটি ত্রিচ্যানেলযুক্ত পরিখা রয়েছে। এর বাইরের দেয়াল 2.5 কিলোমিটারেরও বেশি দীর্ঘ এবং 37টি ঘাঁটি রয়েছে। এখানে 7টি প্রবেশদ্বার আছে, যার মধ্যে প্রধান ফটক হল মন্ডু দরওয়াজা, গুম্বাদ দারওয়াজা এবং দিল্লি দারওয়াজা। এই দরজার ভেতরটা, গুম্বাদ দরওয়াজার ভেতরটা বাইরে থেকে মনে হবে জানি স্কোয়ার, ভেতরটা মনে হবে জানি গোল, কিন্তু আসলে এটা অক্টাগন। 8 সাইডে, 2টো সাইড খোলা যাওয়া আসার জন্য, বাকি 3টে সাইড মোটামুটি বন্ধ। এবং এর জন্য এখানটায় একটা সুন্দর একো ধরনের, মানে যদি সামান্য একখানা আওয়াজ করি, এই পা দিয়ে আমি ট্যাপ করছি মাটিতে, একখানা একো শুনতে পাচ্ছি। দুর্গের ভিতরে একটি মিউজিয়াম আছে, যার মধ্যে প্রাচীন জিনিসপত্র, অস্ত্রশস্ত্র এবং অন্যান্য ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত রয়েছে জনসাধারণের দেখার জন্য। এটা বিদারের ইতিহাস, যার পড়ার ইচ্ছে পজ করে পড়ে নেবেন। এখানে একটা ছোট মিউজিয়াম আছে। তা মিউজিয়ামের ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, মানে ভিডিও করা অ্যালাউড নেই। আমি কটা স্টিল ফটোগ্রাফি করেছি, জাস্ট কিছু ফর এ রেফারেন্স, আমি সেগুলো অ্যাড করে দেব। কারণ পলদার ক্যামেরা অ্যালাউ করেনি, ওই জন্য ডিএসএলআর এর ছবি উঠলো না। আমি মোবাইলে কটা ছবি তুলে রেখেছি। এতক্ষণ যেটা দেখলাম সেটা ফোর্টের বাইরেটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফোর্ট। আমরা ঢুকছি এখন। এই ঢুকলাম অ্যাকচুয়াল ফোর্ট, যেটা বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরি। এখানে কিছু স্থাপত্য পুরনো ভাঙা সাজিয়ে রেখেছে, ঠিক যেরকমটি মিউজিয়ামের মধ্যে রয়েছে। বাঁদিকে ঢুকে ডান দিকে রয়েছে কিছু টুরিস্টদের দেখার জন্য। প্রত্যেকটা আইটেম ভাঙা, স্বাভাবিক ব্যাপার, টুরিস্টদের দেখার জন্য সাজিয়ে রেখেছে। ভারতের স্বাধীনতার পরে দুর্গটি পুনরুদ্ধার করা হয়েছিল এবং এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত। 2014 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের জন্য অস্থায়ী তালিকায় অন্তর্ভুক্ত করে। এখানে কেল্লার যতগুলো মানে ভেতরে ঢোকার ব্যবস্থা আর কি, মানে ওই কি বলবো, বিল্ডিং গুলোর ভেতরে সব গেট দিয়ে মানে গেট বন্ধ করা, তালা। ভেতরে ঢোকার কোনো ব্যাপার নেই, যা আছে বাইরে ঘুরে ঘুরে দেখতে হবে। এই যেমন এর ভেতরে ঢোকা যাবে না, তালা, এগুলো সব গ্রিল করা আছে, লক করা আছে, কোনোটাই ভেতরে ঢোকা যাবে না। যা দেখতে হবে এই রাস্তার উপর দিয়ে ঘুরে 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 টুরিস্টদের দেখার।
সকাল 9টা থেকে 6টা পর্যন্ত খোলা, সন্ধ্যে 6টা পর্যন্ত, সপ্তাহে 7 দিন। কোনো গাইড নেই, কোনো টিকিট নেই। আমাদের বিদার ফোর্ট দেখা শেষ, আমরা এখন বেরোচ্ছি। সেরম কিছু নেই এখানে, মানে ওই বাইরে থেকে বিল্ডিংগুলো, পাঁচিলগুলো দেখা, ভেতরে কোথাও ঢোকা যাবে না, সব তালা দেয়া, গ্রিল করা। এই একবার এলে ঠিক আছে, দ্বিতীয়বার হয়তো আর আসবো না এখানে। আমরা এখন নরসিংহ স্বামী টেম্পলের দিকে যাব। আজকে কৌশিকী অমাবস্যা, খুব ভিড় হবে, কারণ ওই ব্ল্যাকবাক রিসর্ট থেকে বিদার ফোর্টে আসতে আধা ঘন্টা লাগে, সেখানে আমাদের 1 ঘন্টা লেগেছে। কারণ ওই কালকে ওই সিদ্ধেশ্বর মন্দিরের ওখানে যেখানে দাঁড়ালাম, ওই মন্দির প্রাঙ্গণে প্রচুর গাড়ি, আজকে এত গাড়ি পুরো ট্রাফিক হয়ে গেছে। আমি এক্সপেক্ট করছি সিমিলার অফ সিচুয়েশন এই নরসিংহ টেম্পলের এখানে হবে। আমি এখানে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করলাম, এনারাও তাই বললেন। আমরা পৌঁছলাম নরসিংহ স্বামী টেম্পলে, এখন পার্কিং গাড়িটা রাখলাম, পার্কিং ফুল, দাঁড়িয়ে রাখার কোনো জায়গা নেই। কিছুক্ষণ ওয়েট করলাম, একটা গাড়ি বেরোলো, তারপর আমি গাড়িটা ওখানে বুঝে দিলাম। এবার আমরা হেঁটে এগোচ্ছি সামনের দিকে। চটি খুলে রেখে দিয়েছি, মন্দিরে প্রচুর ভিড়। এখানে 2-4 জনকে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন ওখানে লকার রয়েছে। এবার লকারে ওই পাঁচটা যেগুলো রয়েছে গাড়িতে রাখিনি, ওগুলো আমার এই ব্যাগটা নিয়েছি, কাঁধের ব্যাগটা, এটা লকারে রেখে যদি ক্যামেরা অ্যালাউ করে ক্যামেরাটা নিয়ে আমি মন্দিরে ঢুকবো। প্রচুর মানুষের ভিড় এখানে। এই হচ্ছে লাইনটা, ভিতরে ঢোকান, ওইখানে হচ্ছে মন্দিরটা। টিকিট কাটতে হবে 10 টাকা দিয়ে, এটা 10 টাকার টিকিট কাটার পরে লাইন। এখানে টিকিট হচ্ছে 10 টাকা আর 100 টাকা। 10 টাকার টিকিট কেটে ঢুকতেই হবে, আর স্পেশাল টিকিট হচ্ছে 100 টাকা। বল দেখা গেছে 2টো স্পেশাল টিকিট কাটতে, কারণ 10 টাকার টিকিটের লাইন প্রচুর প্রচুর সময় লাগবে। 100 টাকার টিকিটটা দেখি হয়তো একটু হলেও কম সময় লাগবে। ওই ওখানে লেখা রয়েছে দর্শন টিকিট পার হেড 10 টাকা, স্পেশাল টিকিট পার হেড 100 টাকা। এইটা রেগুলার টিকিট 10 টাকারটা, আর স্পেশাল টিকিটেও ভালোই লাইন, এইটা দিয়ে শুরু হচ্ছে। এক ঘন্টার প্রায় লাইনে দাঁড়িয়ে আছি, শুধু ওইখান থেকে এইখান অব্দি পৌঁছলাম 1 ঘন্টায়। প্রায় 1.5 ঘন্টা দাঁড়ানোর পরে এতদূর পৌঁছলাম। আমরা একদম গেটের গোড়ায় এসে দাঁড়িয়ে আছি। এইটা হচ্ছে মূল মন্দিরের প্রবেশদ্বার। আমার বাঁ দিকে 10 টাকার লাইন, আর আমি 100 টাকার লাইনে এত গিয়ে এসে পৌঁছলাম। এই মন্দিরে প্রবেশ করলাম। এইবার গুহার মধ্যে ঢুকছি। জল কর্ণাটকের বিদার শহরে অবস্থিত শ্রী নরসিংহ স্বামী মন্দিরটি নরসিংহ ঝর্ণী গুহা মন্দির নামেও পরিচিত, যা তার অনন্য বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এটি ভারতের এমন কয়েকটি মন্দিরের মধ্যে একটি, যেখানে মূল বিগ্রহের দর্শন পেতে ভক্তদেরকে জলপূর্ণ গুহার মধ্য দিয়ে হেঁটে যেতে হয়। এই অভিজ্ঞতাটি রোমাঞ্চকর এবং একই সাথে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কিংবদন্তি অনুসারে এই গুহাটি সেই স্থান যেখানে ভগবান নরসিংহ হিরণ্যকশিপুকে বধ করার পর প্রাপ্ত হয়েছিলেন। এই যাত্রাটি এক বিশেষ অভিজ্ঞতা, যা ভক্তদের জন্য শারীরিক এবং মানসিকভাবে এক পবিত্র পরীক্ষার মতো। গুহার মধ্যে প্রবাহিত জলকে পবিত্র বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই জল ভক্তদের সমস্ত পাপ ধুয়ে দেয়।
ভক্তদের প্রায় ৩০০ মিটার দীর্ঘ গুহার মধ্য দিয়ে হাঁটতে হয়, যেখানে জল বুক পর্যন্ত গভীর হতে পারে। গুহার ভেতরটা সাধারণত অন্ধকার থাকে এবং ভক্তরা গোবিন্দ গোবিন্দ এবং নরসিংহ হরিহরি মন্ত্র উচ্চারণ করতে থাকেন। বিশ্বাস করা হয় এই গুহার জল সালফারে পূর্ণ এবং এর নিরাময় ক্ষমতা রয়েছে, যা ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। এরপরে এবার সিঁড়ি দিয়ে আবার উপরে উঠতে হবে। এখানে বোর্ড লাগানো আছে ফটোগ্রাফি প্রহিবিটেড। এরপরে মনে হয় না আমি আর ছবি তুলতে পারবো। ভেতরে প্রচুর ভিড়, মানে হাজারে হাজারে লোক ওই টানেলের মধ্যে ঢুকে পড়েছে। দিয়ে ওই যেখানে ওই সিঁড়িটা উঠছে, ওই সিঁড়িটা ওঠাতে মানে উঠেই গর্ভগৃহ, ওখানেই বিগ্রহটা রয়েছে। মানে বিগ্রহ বলতে কিছু নেই, হ্যাঁ বিগ্রহ বলতে আর কি ওটা ওই পাথরের মানে দেয়ালে একদম, হ্যাঁ দেয়ালে একদম দেয়ালের মধ্যে বিগ্রহটা, মানে আলাদা করে মূর্তি না, দেয়ালের মধ্যে। তা ওখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, ওই জন্য আর করতে পারলাম না। দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আমরা। এখন ওখানে জলের হাইট আমার বুক পর্যন্ত, এই জন্য ওখানে ছোটদের যাওয়াটা একটু অসুবিধে। মানে যারা বড় গার্জেন রয়েছেন তারা কেউ কাঁধে কেউ কোলে এইভাবে নিয়ে যাচ্ছেন, আর যাদের হাইট শর্ট তাদেরও একটু অসুবিধা হচ্ছে। এবার এত ভিড় ওখানে সামাল দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য মানে শর্ট হাইট বাচ্চাদের যদি নিয়ে আসার প্ল্যান থাকে তাহলে দিন দেখে, মানে যখন উইকডে বা সেরকম কোনো বিশেষ দিন থাকবে না, ভিড়টা কম হবে, সেই সব দিনে এলে খুব ভালো হবে। জেনারেল লাইন মানে ওই 10 টাকার টিকিট, এখানে 10 টাকার টিকিট কাটতেই হবে, ফ্রিতে আমি যা শুনলাম নেই। তা ওই টিকিটের টাইমিং হচ্ছে মানে 10 টাকার দর্শনের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা, আবার 2টো থেকে 5টা। আর 100 টাকার টিকিট সকাল 8টা থেকে বিকেল 5টা, একদম ডান। দুটো দিন খুব ভালো কাটলো। প্রথমে ব্ল্যাকবাক রিসর্ট, ওখানে একটা দিন কাটালাম, খুব সুন্দর জায়গাটা, ফাঁকা ফাঁকা, সেরকম অ্যাক্টিভিটি করার কিছু নেই। মানে বন্ধু বান্ধব নিয়ে ফ্যামিলি নিয়ে একটা দিনকে 2টো দিন ছুটি কাটানো, খাওয়া দাওয়া সমস্ত কিছু ওরা দিচ্ছে, খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো আতিথেয়তা, সেই জন্যে কোনো ডাউট নেই। খরচাটা একটু বেশি যদিও, কিন্তু একটা দিন খুব ভালো লাগবে। দিয়ে ওখান থেকে আমরা গেলাম কেল্লাটা আমি অ্যাটলিস্ট সেরকম ইন্টারেস্টিং কিছু পাইনি, কিন্তু পলদার ভালো লেগেছে ব্যাপারটা, আমার অতটা ইন্টারেস্টিং লাগেনি। আর তারপর হচ্ছে মন্দির, নতুনত্ব, এরম মন্দিরে আমি কোনোদিন আগে যাইনি। একদম গুহার মধ্যে জলে ডুবে, মানে বুক পর্যন্ত জল, বেশ অনেকটা রাস্তা, কতটা রাস্তা আমি ঠিক জানি না, আমাকে গুগল করে দেখতে হবে, আমি গুগল করে ওটা লিখে দেবো। 150 মিটার মতো হবে। 150 মিটার, 100 মিটার তো হবেই। 100 থেকে 150 মিটার পলদা বলছে, আমি এক্স্যাক্টটা গুগলে দেখবো গিয়ে, বাড়ি গিয়ে। আর সেই রকম ভিড়, যাই হোক আমরাই একটু ভুল দিনে গেছি, এই জন্য ভিড়টা এতটা। কিন্তু ওভারঅল আমাদের টুকটু খুব ভালো ছিল। 2টো দিন আমি আর পলদা বেশ এনজয় করেছি। ভবিষ্যতে আবারও বেরোবো, হয় ফ্যামিলি নিয়ে নয় বন্ধুদের নিয়ে, আবারও ভিডিও হবে। ভালো লাগে থাকবেন, সঙ্গে থাকবেন, যদি ভালো লাগে ভিডিওগুলো দেখবেন। আবার দেখা হবে কোনো একটা ভিডিওয়। বাই।